সমস্ত শুভেন্দু দাস স্বাগতম, শুভেন্দু দাস স্বাগতম, শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম, পায়েলজি স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম, পায়েলজি স্বাগতম, স্বাগতম স্বাগতম, পায়েলজি স্বাগতম। স্বাগতম স্বাগতম। যেভাবে আমি ঘোষণা করেছিলাম আপনারা 20 জনের বেশি এখানে থাকবেন না, অনেকে স্টেজ থেকে নেমে পড়ুন, একটু সহযোগিতা করেন। প্লিজ তাদের সব বাইরে রাখুন বা নিচে নামিয়ে দিন। সিকিউরিটি চার্জে রয়েছে এ করে দিন। মঞ্চে আপনাদের সাথে সাথে আমরাও হয়তো ধৈর্য হারা হয়ে গেছিলাম যে শুভেন্দু দা আমাদের পায়েল দিয়ে হয়তো শেষ মতো আসবেন কি না। যাই হোক, দেরি হলেও ওনারা এসছেন, আমরা গর্বিত। এবারে আমি মঞ্চে এই কার্যক্রমের এই আয়োজনের অন্যতম রূপকার শ্রী বিনয় শাহ মহাশয়কে ডেকে নিচ্ছি মঞ্চে। ডেকে নেব ডালখোলার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী মনোজ রাজ্জাকে, পাপ্পুদাকে ডেকে নিচ্ছি, মোহন আগরওয়ালাকে। এবং মঞ্চে আপনারা এটা লক্ষ্য রাখবেন, মঞ্চে যারা রয়েছেন আমি রিকোয়েস্ট করব যে 20 জনের বেশি যেন এখানে না হয়, ইনক্লুডিং সিকিউরিটি পার্সন। হ্যাঁ, এবারে আমাদের মধ্যে আমাদের শহর মন্ডলের সভাপতি শ্রী হরিমোহন মজুমদারকে অনুরোধ করছি আমাদের পায়েল সরকারকে, সরি কি হলো কি হয়েছিল, হরিমোহন দা বরণ করে নেবেন শুভেন্দু দাকে, আর সম্পাদি বরণ করে নেবেন পায়েলকে। হ্যাঁ, হরিমোহন দা বরণ করে নেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, শুভেন্দু দা জিন্দাবাদ, শুভেন্দু দা জিন্দাবাদ। আমাদের প্রার্থীকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রার্থী সুভাষ দাকে বরণ করে নেবেন এই অন্যতম বিশিষ্ট কার্যকর্তা মোহন আগরওয়ালা। মোহন আগরওয়ালাকে আপনারা হেল্প করেন, সুভাষ দাকে বরণ করে নিন। ঠিক আছে, আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আছেন। আমাদের কাঙ্ক্ষিত নেত্রী তথা বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেত্রী, যিনি ইতিমধ্যে নির্বাচন লড়ে এলেন পশ্চিম মেহারা থেকে, পায়েল দি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি পায়েল সরকারকে আমি মাইক্রোফোনে ডেকে নিচ্ছি তার বক্তব্য রাখার জন্য। ওই বা দিকে নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে উপস্থিত দলের সম্মানীয় কার্যকর্তারা, আমাদের অত্যন্ত শ্রদ্ধার শ্রী শুভেন্দু অধিকারী, আমাদের শুভেন্দু দা, এবং মঞ্চের সামনে যারা রয়েছেন আমার গুরুজনেরা, সবাইকে আমার প্রণাম। এবং ছোটরা যারা রয়েছেন আমার বন্ধুরা, তাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। শুভ নববর্ষ প্রথমেই। আর প্রথমেই বলি, আমাদের সামনে একটা বিরাট বড় লড়াই। এই লড়াইটা আমরা অনেক দিন ধরে লড়ছি।
আমাদের সোনার বাংলা গড়ার লড়াই, যেটা স্বপ্ন আমাদের দেখিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আমরা সবাই, তিনি নিজেকে দেশের প্রধান সেবক বলেন, আমরা সবাই দেশের সেবক, প্রত্যেকেই এক একজন সেবক এবং প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে রয়েছেন। কাজে সামনে আগামী দিনগুলোতে আমাদের সবার অনেক দায়িত্ব। ভোট দেওয়া আপনাদের সবার গণতান্ত্রিক অধিকার, কাজে আপনারা সবাই ভোট দেবেন, নির্ভয়ে ভোট দেবেন এবং অত্যন্ত ভেবেচিন্তে আপনারা ভোট দেবেন, কারণ প্রত্যেকটি ভোট গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি ভোট কিন্তু আমাদের বাংলার ভাগ্য করতে পারে। কাজেই আপনাদের ভোট এতটাই গুরুত্বপূর্ণ, সেটা মাথায় রাখবেন ভোট দেওয়ার আগে। বিগত 10 বছরে আমরা প্রথম যখন শুনেছিলাম পরিবর্তন চাই, আপনাদের সবার মতো আমিও ভেবেছিলাম সত্যিই তো পরিবর্তন চাই, এবং সেই পরিবর্তনের মধ্যে অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন ছিল আপনাদের মতো আমারও। কিন্তু এই 10 বছরে আবার নতুন করে শুনছি পরিবর্তন, আবার নতুন করে মনে হচ্ছে পরিবর্তন আনতে হবে। তার মানে এই 10 বছরে কোথাও একটা গন্ডগোল হয়েছে, কোথাও একটা আমরা সবাই, আমি, আপনি, আমরা প্রত্যেকে কোথাও একটা আশাহত হয়েছি, যা চেয়েছিলাম তা পাইনি। কাজে এবার কিন্তু আমাদের দায়িত্ব, আমাদের যেটা প্রয়োজন, যা আমরা চাই, যেটা আমাদের অধিকার, সেটা আমাদেরকে অর্জন করতে হবে, আমাদের নিজেদেরকে লড়াই করতে হবে। এবং আমাদেরকে এই লড়াই করার স্বপ্নটা দেখতে শিখিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী মোদীজি। এবং এই অসম্ভব ইম্পর্টেন্ট, অসম্ভব গুরুত্বপূর্ণ একটি জার্নি এটা আমি বলতে পারি, যে আবার যে নতুন করে বাংলা বিগত 10 বছরে, শুধু 10 বছর কেন, আরো বহু বছর ধরে আমরা যে প্রত্যেকটা মুহূর্তে আমরা অপ্রাপ্তি দেখেছি, আমরা নিরাশা দেখেছি, আমরা বেকারত্ব দেখেছি, আমরা দুর্নীতি দেখেছি, আমরা শৃঙ্খলার অভাব দেখেছি, আমরা অনৈতিকতা দেখেছি, আমরা অরাজকতা দেখেছি। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরই ঠিক করতে হবে, এবং ঠিক করতে গেলে আমাদের বাংলায় আনতে হবে সোনার বাংলা, গড়তে হবে সোনার বাংলা, বাংলায় গড়তে হবে ডাবল ইঞ্জিন সরকার। কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একই রকম ভাবে এই লড়াইটা আমাদের লড়তে হবে। কাজে এই সোনার বাংলা গড়ার জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে, এবং সবাই আপনারা ভোট দেবেন সামনে। আপনাদের প্রার্থী যিনি রয়েছেন অত্যন্ত প্রতিভাবান একজন, অত্যন্ত উপযুক্ত এবং অসম্ভব পরিশ্রম করেছেন আপনাদের সবার জন্য। কাজে এবার আপনাদের দায়িত্ব ওনাকে ভোট দিয়ে আমাদের জেতানোর, এই বিধানসভা যাতে আপনাদের প্রত্যেকের হয়। সোনার বাংলা গড়ার জন্য কিন্তু প্রত্যেকটি বিধানসভা ইম্পর্টেন্ট। আমরা বলি না, এক এক বিন্দু জল দিয়ে আমরা সমুদ্র সৃষ্টি করি, সেইভাবে সোনার বাংলা তৈরি করার জন্য, ডাবল ইঞ্জিন সরকার তৈরি করার জন্য কিন্তু প্রত্যেকটি বিধানসভা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি বিধানসভা সমানভাবে গুরুত্বপূর্ণ। কাজেই আপনারা বুঝতে পারছেন এই প্রত্যেকটি ভোট কতটা গুরুত্বপূর্ণ, আপনার ভোট কতটা গুরুত্বপূর্ণ, আপনাদের সবার ভোট কতটা গুরুত্বপূর্ণ। ভেবেচিন্তে ভোট দেবেন। মনে রাখবেন, ভোট দেওয়ার আগে আপনারা শুধুমাত্র একটি ভোট দিচ্ছেন না, শুধুমাত্র হাতে একটি নীল কালির দাগ লাগছে না, আপনারা সোনার বাংলা গড়ছেন, ডাবল ইঞ্জিন সরকার গড়ছেন, প্রধানমন্ত্রীর স্বপ্নকে আপনারা সার্থক করছেন। কাজেই ভেবেচিন্তে ভালো করে ভোট দেবেন। পদ্ম ফুল চিহ্নে মনে রাখবেন, আমাদের লক্ষ্য একটাই, আমাদের পদ্ম ফুলকে আনতে হবে, আমাদের পদ্ম ফুল ফোটাতে হবে বাংলায়। এবং যা যা 10 বছরে আমরা পাইনি, প্রত্যেকটা জিনিস আমাদের পেতে হবে। এবং আপনারা সবাই জানেন, নির্বাচনের আগে আমাদের যে সংকল্পপত্র প্রধানমন্ত্রী দিয়েছেন, তাতে এখানে অনেক আমার মা বোনেরা আছেন, তাদের জন্য তাই আমি বলছি, প্রচুর সুবিধা রয়েছে আমাদের মহিলাদের জন্য, মহিলাদের সুরক্ষা ভালো করার জন্য এবং মহিলাদের শিক্ষা ভালো করার জন্য। আমি নিজে একজন মহিলা, আমি চাই আমার প্রত্যেক মা বোনেরা শিক্ষিত হন, তারা নিজের পায়ে দাঁড়ান, তারা স্বনির্ভর হন। 33% আপনাদের জন্য সংরক্ষণ রয়েছে সরকারি চাকরিতে। আমাদের যারা বোনেরা রয়েছেন তাদের শিক্ষা ব্যবস্থা তারা পাবেন বিনামূল্যে, এবং আমার বোনেদের যাদের 18 বছর বয়স হবে তারা প্রত্যেকে 2 লাখ টাকা করে পাবে। এই যে সমস্ত সংকল্পপত্র যেটা মহিলাদের জন্য রয়েছে, এটা আমার কাছে কতখানি পাওয়া আমি বলে বোঝাতে পারবো না। আমি চাই বাংলার প্রত্যেকটি মা বোন আগে এগিয়ে যাক, তারা স্বনির্ভর হোক, তারা নিজের পায়ে দাঁড়াক, তারা নিজেদের আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাক। আমাদের বাংলার, সোনার বাংলার জন্য অনেক কাজ রয়েছে আমাদের, সেই কাজ আমাদের করতে হবে, এবং সেটা আমাদের শুরু হবে 2 তারিখ থেকে।
কাজে 2 তারিখ বাংলায় সোনার বাংলা গড়তে হবে। 2 তারিখ ভারতীয় জনতা পার্টিকে আমাদের বাংলায় আনতে হবে ডাবল ইঞ্জিন সরকার করার জন্য, এবং হয়তো বাংলার ইতিহাসে এই প্রথমবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমাদের বাংলার সরকার চলবে, এবং যার জন্য আমাদের ডাবল ইঞ্জিন সরকার চলবে আমাদের বাংলার উন্নতি আরো বেশি তাড়াতাড়ি হবে, বাংলার অগ্রগতি আরো বেশি তাড়াতাড়ি হবে, এবং সেটার জন্য আমরাই দায়ী থাকবো, এবং সেটার জন্য সেটা আমরাই করব, সেটা আমরাই আনবো বাংলায়। আমরা প্রত্যেকে বাংলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, এবং আমাদের ভোটও ততটাই গুরুত্বপূর্ণ, যেটা আমি প্রথমেই বলেছিলাম। কাজে সবাই ভেবেচিন্তে পদ্মফুলকে সামনে রেখে ভোট দেবেন, মোদিজিকে সামনে রেখে ভোট দেবেন, এবং যাদের যাদের আপনারা দেখছেন আপনাদের প্রার্থী তো অবশ্যই, এবং আপনার পাশের মানুষটি যিনি আপনার মতোই হয়তো এই 10 বছরে যে অধিকার তিনি পাননি, তিনি নিজের অধিকারের জন্য লড়াই করছেন, কাজেই তার কথাও ভাববেন ভোট দেওয়ার আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, এবং নির্ভয়ে ভোট দেবেন। জয় শ্রীরাম। সুন্দর বক্তব্য পেশ করবার জন্য আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি আগের মতো বারের মতো আরেকবার অনুরোধ করছি, এই মঞ্চের যে ক্যাপাসিটি রয়েছে এবং যা কমিটমেন্ট করে এসছি 20 জনের বেশি লোক এখানে মেনটেন করা যাবে না। আমি আমাদের ভলান্টিয়ারদেরকে অনুরোধ করব, সবাই মিলে একটু সহযোগিতা করুন। এবারে আমাদের প্রার্থী 32 নম্বর করণদিঘি বিধানসভার যিনি প্রার্থী সুভাষ চন্দ্র সিনহা মহাশয়, তিনি আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখবেন। ধন্যবাদ। সুভাষ দা। হ্যালো, সকলকে নমস্কার। আজ পয়লা বৈশাখ, তাই সকলকে নববর্ষের শুভেচ্ছা। আমি জানি আপনাদের অনেক কষ্ট হয়েছে, অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু শেষ পর্যন্ত আমাদের শুভেন্দুদা এবং পায়েল সরকার মহাশয় হাজির হয়েছেন। আপনারা পায়েল সরকার মহাশয়ের বক্তব্য শুনেছেন। এবারে শুভেন্দুদা আমাদের সামনে বক্তব্য রাখবেন। আমার কথা আপনারা প্রত্যেক দিনই শুনছেন, প্রত্যেক দিনে আমি কথা বলছি আপনাদের সঙ্গে। আমি বিশেষ কিছু বলবো না, আমি এইটুকুই বলবো যে আপনারা 22 তারিখে সকাল সকাল ভোটের লাইনে মা বোনদের দাঁড়িয়ে দিবেন, এবং 3 নম্বর বোতাম টিপে আমাকে জয়যুক্ত করবেন, এবং আমার কলকাতা পাঠাবার ব্যবস্থা করবেন মোদী সরকারের কাছে। আমি এইটুকু আপনার কাছে আশা রাখছি। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ সুভাষদাকে। এবার যার অপেক্ষায় আমরা এতক্ষণ ধরে রয়েছি, সেই আমাদের শুভেন্দুদাকে আমি অনুরোধ করছি তার বক্তব্য রাখবার জন্য। শুভেন্দুদা জিন্দাবাদ। প্রথমেই আমি দলের পক্ষ থেকে আপনাদের কাছে ত্রুটি স্বীকার করি। ও দাদা, 2টো থেকে অপেক্ষা করছেন, সরে যাও না সামনে থেকে। আমাদের পৌঁছাতে এখানে প্রায় 5:30টার বেশি হয়ে গেল, 6টা বাজতে যায়। তো আপনাদের এই ইচ্ছাকে, ভালোবাসাকে আমরা মর্যাদা দিয়ে আমি এবং আমার বোন পায়েল আমরা হেলিকপ্টারও ছেড়ে দিয়েছি, কারণ আপনাদের এই যে ভালোবাসা, এটাকে মর্যাদা দিতে হবে। আমরা বাই রোড বাগডোগরা যাব, যদি সুযোগ পাই ফিরতে পারবো বা পারবো না সেটা জানি না, পরের কথা। আপনাদের যে ধৈর্য, ভালোবাসা, আন্তরিকতা, একে আমি প্রণাম জানাচ্ছি। আজকের এই সভা সঞ্চালনা করছেন বর্ষিয়ার নেতা জগদীশ কুন্ডু মহোদয়, এই মণ্ডলের সভাপতি ভাতৃপ্রতিম হরিরাম মজুমদার, এবং এখানে নগেনজি আছেন পার্টি প্রভারী, এবং পার্টির জেলা, নগর মণ্ডল, যুব মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা সাথীবৃন্দ আছেন। যেহেতু অনেক সময় চলে গেছে,
সকলের নাম না বলে প্রত্যেককে একযোগে গৈরিক অভিনন্দন জানাই। আমাদের বোন পায়েল সরকার শুধু সাংস্কৃতিক কর্মী নন, কিছুদিন আগে নির্বাচনে তিনি বেহালা পূর্ব কেন্দ্র থেকে পদ্মফুল প্রতীকে লড়াই করেছেন এবং আমার বিশ্বাস বোন পায়েল এবারে বিধানসভায় যাচ্ছে এবং জিতবে। এখানে প্রার্থী আছেন সুভাষচন্দ্র সিংহ মহোদয়, কয়েক বছর ধরে বিজেপির সঙ্গে তিনি যুক্ত, সংগ্রামের সঙ্গে আছেন এবং পিছিয়ে পড়া রাজবংশী সমাজ থেকে এসেছেন। সুভাষচন্দ্র সিংহ মহোদয় ইভিএম এ 3 নম্বরে আছে, তাকেও আমি অভিনন্দন জানাবো। এখানে সমবেত হয়েছেন কয়েক হাজার গণদেবতা, জনতা জনার্দন। গুরুজনরা প্রণাম নেবেন, মাতৃমণ্ডলী সম্মান গ্রহণ করবেন, সতীর্থ অনুজেরা শুভেচ্ছা ভালোবাসা নিবেন। আজকে বাংলা নববর্ষ, এর প্রীতিপূর্ণ দেশপ্রেমী গৈরিক অভিনন্দন আপনাদের সকলকে জানাচ্ছি। আপনারা জানেন যে আজকের এই সভাতে উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসার কথা ছিল। যোগীজির উপসর্গবিহীন করোনা পজিটিভ হওয়ার জন্য তিনি আসতে পারেননি। তার বদলে আমি এবং বোন পায়েল আমরা বালুরঘাট এবং আপনাদের এখানে এসেছি দলের পক্ষে বার্তা এবং অনুরোধ নিয়ে। আমি আপনাদের কথা দিচ্ছি যে 2 তারিখে সুভাষচন্দ্র সিংহ জিতবে, কারণ আমি কয়েকদিন আগে করণদিঘিতে বেলা 1টার সময় এসে একেবারে ঠাটা রৌদ্র, যে দাঁড়ানো যায় না এমন রৌদ্র, 40 ডিগ্রি বেশি সেলসিয়াস, তাতেও আমি দেখে গেছি যে গ্রামের মানুষের, শহরের মানুষের কি উন্মাদনা। তারা বিজেপিকে নিজেদের পার্টি বলে মনে করেন, পদ্মফুলকে নিজেদের প্রতীক বলে মনে করেন। তাই সুভাষ সিংহ মহোদয় জেতার পরে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন সভা করব, সেখানে যোগী আদিত্যনাথকে জিকে নিয়ে আমি এবং পায়েল আসবো। এটা আমি আপনাদের কাছে কথা দিতে পারি। আপনারা জানেন যে ইতিমধ্যে 4 দফার ভোট শেষ হয়ে গেছে, 135টা আসনে ভোট হয়ে গেছে। আমি নিজেও নন্দীগ্রামে লড়েছিলাম, গোলকিপারের অবস্থা দেখেছেন ভোটের দিন। আমরা খেলা হবে তবে বলি না, আমরা বলি বিকাশ হবে, চাকরি হবে, শিল্প হবে, কাটমানি তোলাবাজি সিন্ডিকেট বন্ধ হবে। এটা আমরা বলি, মোদিজি বলে খেল খতম বিকাশ শুরু, আর মাননীয়া বলে খেলা হবে। তিনি বলেন আমি গোলকিপার, সব গোল আটকে দেবো। তা গোলকিপারের এমন অবস্থা, খেলা শুরু সকাল 7টায়, গোলকিপার মাঠে 1:45, ততক্ষণে তো খেলা শেষ হয়ে গেছে। অর্থাৎ নন্দীগ্রামে যাওয়া, নন্দীগ্রামের গণদেবতারা করে দিয়েছেন, এবারে করণদিঘির লোককেও ওই একই কাজটা করতে হবে। কেন করতে হবে? তার কারণ হচ্ছে 10 বছর এই রাজ্যটাকে পিছিয়ে দিয়েছেন, শেষ করে দিয়েছেন মাননীয়া, তার প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমি ওই পার্টিতে ছিলাম, দেখলাম যে দিদিমণি পিসিমণি হয়ে গেছেন। যে যতক্ষণ দিদিমণি ছিলেন বলেছিলাম ঠিক আছে, যখন দেখলাম পিসিমণি, তার নীতিটা কি? পিসিমণির নীতি হচ্ছে কুচকুচ কা সাথ, ভাতিজা কা বিকাশ। কুচকুচ কা সাথ মানে বুঝতে পারছেন তো, সমঝদার কা তো ইশারাই কাফি আয়, ইমাম ভাতা, আর ভাতিজা কা বিকাশ। এদেরকে যদি না সরাতে পারেন আপনারা, পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ করবে। দার্জিলিং সুইজারল্যান্ড হয়নি, কলকাতা লন্ডন হয়নি। আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, সনাতনী সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, একে ফিরিয়ে আনতে হবে। কেন বলুন তো? আমরা এয়ারপোর্টে, রেল স্টেশনে, মোড়ে, এনএইচ এর গায়ে ঢাউস ঢাউস বিজ্ঞাপন দেখি, রাজ্য সরকারের টাকায় লেখা আছে বাংলার গর্ব মমতা।
আমরা কেন বাংলার গর্ব মমতা বলবো? আমরা বাংলার গর্ব বলবো, বর্ণ পরিচয়ের আবিষ্কার করেছিলেন বিদ্যাসাগরকে। আমরা বাংলার গর্ব বলবো নেতাজি সুভাষচন্দ্র বসুকে, যিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমরা বাংলার গর্ব বলবো স্বামী বিবেকানন্দকে, যিনি 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে ভারতবর্ষকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছিলেন। আমরা বাংলা গর্ব বলবো ঠাকুর পঞ্চানন বর্মাকে। আমরা বাংলার গর্ব বলবো পণ্ডিত রঘুনাথ মুর্মুকে। আমরা বাংলার গর্ব বলবো চিলা রায়কে। আমরা বাংলার গর্ব বলবো রবীন্দ্রনাথ ঠাকুরকে, কাজী নজরুল ইসলামকে, রামকৃষ্ণ দেবকে, শ্রী চৈতন্য দেব মহাপ্রভুকে। আজকে পশ্চিম বাংলায় একটা উন্নয়নের কাজ তিনি করেননি, কেন্দ্রীয় সরকারের কাজগুলোর নাম বদলেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামে বলে বাংলা আবাস যোজনা, শহরেও তাই হাউস ফর অল ডালখোলা শহরে আপনারা জানেন কবে ভোট হওয়ার কথা, আজকে 2 বছর প্রশাসক দিয়ে কাটিয়ে দিল। কোন গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে এই মাননীয় রাখেননি, শেষ করে দিয়েছেন। পঞ্চায়েতে কি করে চুরি করে জিতেছে আমার থেকে বেশি কেউ জানে না। আরে রাত্রিবেলা গণনাতেও এই যে এখানে প্রার্থী দাঁড়িয়েছে না, একটা 420 প্রার্থী, শুধু পয়সা ছড়াচ্ছে। ছড়াতে দেন, যাদের অভাব আছে নিয়ে নিতে বলুন, চুরির টাকাটা বেরিয়ে যাওয়া ভালো, বদরক্ত আগে বেরিয়ে যাওয়া ভালো। ফাঁকা করে দেন আর আলমারি ব্যাংকের টাকা। ওর নিজের স্ত্রী হেমতাবাদে জেলা পরিষদে হেরেছে, মাঝরাত্রে ডিএমকে দিয়ে গণনায় কারচুপি করে ভোটে জিতেছে। পঞ্চায়েতে ভোট করতে দেয়নি, 110টা পুরসভা কর্পোরেশনে প্রশাসক বসিয়ে রেখেছে, স্কুলের ম্যানেজিং কমিটির ভোট তুলে দিয়েছে, কলেজের ছাত্র সংসদে 4 বছর ভোট হয় না, কোন সমবায় সমিতিতেও ভোট হয় না। আগে ইলেকটেড সমবায় সমিতি ছিল কোঅপারেটিভ। এই যে অগণতান্ত্রিক ব্যবস্থা, তোলাবাজ ভাইপো বলছিল কিছুদিন আগে, বলছে এবারের মতো শেষবার লাইন দিয়ে ভোট দিন। মানে এবারের মতো শেষবার কি? মানে যদি কোনোভাবে হড়কে চলে আসে এরপরে আর কোনোদিন ভোট হবে না, এবারের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দিন। এর মানেটা হচ্ছে আগামী দিনে আর কোনোদিন ভোট হবে না। তাই গণতন্ত্র যদি রক্ষা করতে হয় পদ্ম ফুলে ভোট দিতে হবে। তৃণমূল কোনো পার্টি নয়, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। একজনের মাথায় বুদ্ধিতে 10 কোটি মানুষকে চালাচ্ছেন। মাননীয়া বলছিলেন যে আমি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করে ফেলেছি। এটা কোনো গণতান্ত্রিক কথা নয়। স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন আমি হলো সর্বনাশের মূলে, আমরা করো সঠিক পথে এগোবে। পশ্চিম বাংলায় আমরা দরকার আছে, একসঙ্গে কাজ করার দরকার আছে। এই যে ভেদাভেদের রাজনীতি কেন? আপনি ইমাম সাহেবদের ভাতা দিচ্ছেন, আমরা আপত্তি করছি না, 2500 না কত দেন, দেন না আরো বাড়িয়ে দেন। কিন্তু আমাদের পুরোহিতরা 5 লক্ষ আছে পশ্চিমবঙ্গে, দলপতি আছে, গোসাই আছে, যারা ধর্মকর্ম এসব কাজ করেন, আপনি তাদের ক্ষেত্রে কেন বঞ্চিত করেন? আপনি 60,000 ইমাম সাহেবকে 2500 টাকা করে ভাতা দেন, আমি আপত্তি করছি না। কিন্তু 5 লক্ষ পুরোহিতের মধ্যে মাত্র 8,000 পুরোহিতকে 1000 টাকা করে ভোটের আগে দিতে গেলেন কেন? এটা তো আমরা মুখ্যমন্ত্রীর কাছে আশা করি না, তার তো সমান দৃষ্টিভঙ্গি থাকবে। আপনি কেন 1 বছর দুর্গাপূজার বিসর্জন বন্ধ করতে গেছিলেন? মহরমের তাজিয়া যাবে বলে? কোনদিন তো বাংলায় আমাদের সঙ্গে কারো সম্পর্ক খারাপ নেই, নিজেরাই ঠিক করে ফেলে কোন দিকে দিয়ে তাজিয়া যাবে, কোথায় প্রশাসন যাবে। আপনি কেন নাক গলিয়ে গলিয়ে পশ্চিম বাংলায় এই বিভাজনের প্রাচীরটা তৈরি করছেন আর মুখে বলছেন, এমন ভাব দেখাচ্ছেন দোষণের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি। মাইনরিটি স্কলারশিপ দিয়ে কেন্দ্রীয় সরকার, শুনে রাখুন কত বড় সর্বনাশ করছে। মাইনরিটি মানে হলো
শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, মুসলিম, এই মাইনরিটি ছেলে পেলেরা যারা ছাত্রছাত্রী, তারা 50% নম্বর পেলে স্কলারশিপ পায়। এই মাননীয়া কি করেছে জানেন? যাতে সবাই পায়, 50 পাক আর নাই পাক, তার জন্য সব জায়গায় মাস্টারমশাইদের বলা আছে অঙ্কে 30 পেলে 50 করে দাও, ইংরেজিতে 20 পেলে 50 করে দাও, ভূগোলে ফেল করলে তাকে 50 করে দাও। এটা কেন? এই যে 2000-3000 টাকা স্কলারশিপ দিয়ে কেন? এটা ভোট ব্যাংকের রাজনীতি, ভোট ব্যাংকের রাজনীতি। ইলেকশন কমিশন নোটিশ করেছিল কেন আপনারা জানেন? উনি বলেছিলেন সব মাইনরিটি, সংখ্যালঘু, মুসলিম একসঙ্গে ভোট দিন। ইলেকশন কমিশন নোটিশ করেছে, একদিন ব্যান করেছে। আমি ইলেকশন কমিশনকে নিয়ে বলবো না, আমাকেও ইলেকশন কমিশন বলেছে যে নির্বাচনের বিধির মধ্যে দাঁড়িয়ে মডেল কোড অফ কন্ডাক্ট মেনে কাজ করো। আমি মডেল কোড অফ কন্ডাক্ট মেনে কাজ করি। আমার দুটো কথা নিয়ে আপত্তি হয়েছিল যে আপনি বেগম বলেছেন কেন? আরে আমি বেগম বলিনি, আমি বলেছি বেগম খালেদা জিয়ার মতো হিজাব পরে আপনি বুথের ভিতর বসছিলেন। বলছেন আপনি মিনি পাকিস্তান বলেছেন কেন? আমি বলিনি পাকিস্তান, কেন বলতে যাব? মাননীয় সরকারের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম, তিনি মেটিয়া বুরুজ বন্দরে পাকিস্তানের একজন সাংবাদিককে নিয়ে এসেছিলেন, দেখিয়ে বলছি ইহা भी एक মিনি পাকিস্তান है। আমার কথা নয়, ওদের কথা। আপনার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সহসভাপতি বীরভূমের নানুরের আলম খান, টিভিতে আপনারা দেখেছেন, বলছে চাইলে 4টা পাকিস্তান বানিয়ে দেব। সন্ধে হয়ে গেছে, ভোটটা দিতে হবে পদ্মফুলে, সামনে রামনবমী আছে। এই পদ্মফুল দিয়ে ভগবান রামচন্দ্র অকাল বোধন করেছিলেন। এই ফুলে ভোটটা দিতে হবে। আর মোদীজি 492 বছর পরে অযোধ্যা রাম মন্দির করেছেন, 370 ধারা বাতিল করেছেন, সংখ্যালঘু মুসলিম মহিলাদের চোখের জল মুছিয়ে ট্রিপল তালাক খতম করেছেন। ভোটটা দেওয়া উচিত মোদীজির কথায় সোনার বাংলা, ডবল ইঞ্জিন সরকার, আসল পরিবর্তনের জন্য। আমরা আপনাদের চাকরি দেব, প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে, মহিলাদের চাকরিতে 33% সংরক্ষণ হবে, দুর্নীতিমুক্ত টেট হবে। আপনাদের উন্নয়নের জন্য আমরা কাজ করব। আমরা 50 দফা সংকল্পপত্র দিয়েছি, আমাদের কর্মীরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে সেই সংকল্পপত্র। আপনারা কংগ্রেসকে টেস্ট করেছেন, রিজেক্ট করেছেন। সিপিএম কে 34 বছর টেস্ট করেছেন, অলসো রিজেক্টেড। তৃণমূলকে 10 বছর দেখেছেন, এবারে রিজেক্ট করে দেন। বিজেপি কে টেস্ট করেননি, বিজেপি কে টেস্ট করতে হবে। আর বিজেপি বাইরের পার্টি নয়। যে মাননীয়া বলছিল গুজরাটিরা দেশ চালাবে, সেই মাননীয়া গুজরাটির পায়ের তলায় ধর্ণা দিয়েছে। মহাত্মা গান্ধী কোথাকার লোক? এই পার্টি একমাত্র পার্টি যেটা বাঙালি তৈরি করেছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীরে আত্মবলিদান দিয়েছেন। শ্যামাপ্রসাদ না থাকলে হিন্দু পাঞ্জাব আর হিন্দু পশ্চিমবঙ্গ তৈরি হতো না। আপনি আমি যেখানে বসে আছি না ভারতবর্ষে, ভারত মাতা জয় বলি, থাকতে পারতাম না। আমরা আগে পাকিস্তানে, পরে এখন বাংলাদেশে থাকতাম। এটা ঢুকে গেছিল বাংলাদেশের ভিতরে। শ্যামাপ্রসাদজি বের করে এনেছেন। আর শ্যামাপ্রসাদজি বলতেন এক দেশ দো বিধান দো নিশান নেই চলেগি। একটা দেশে দুটা ঝান্ডা ছিল, দিল্লিতে একটা ঝান্ডা উঠতো, শ্রীনগরে একটা ঝান্ডা উঠতো। মোদীজি 370 বাতিল করে শ্যামাপ্রসাদজির স্বপ্ন পূরণ করেছেন। তাহলে কথা পাক্কা থাকলো, সুভাষ সিং জিতছে। যাদের সমস্যা আছে স্লিপ নেবেন তৃণমূলের কাছ থেকে, আর ভোটটা ভিতরে ঢুকে পদ্মফুলে দিয়ে দিবেন। আর কোন বুথে দিদির পুলিশ থাকছে না। দিদির পুলিশ মানে পশ্চিমবঙ্গ পুলিশ খারাপ না, এরা রেশন পায় না, এদের ডিএ ছাড়া পে কমিশন হয়েছে। দিদিমণিকে যারা সিকিউরিটি গার্ড দেয়, ডাইরেক্টর অফ সিকিউরিটি 10,000 টাকা করে বাড়তি অ্যালাউন্স পায়, আর এই র্যাপের ছেলেগুলো পায় না। এরা সব ভিতরে ভিতরে জয় শ্রীরাম, আমরা জানি, কোনো সমস্যা নেই। কিন্তু
কেন্দ্রের আধা সামরিক বাহিনী থাকবে, জওয়ানরা ভোট করবে, 4 দফাতে কোনো কারিগরি কাজে লাগেনি। আর ভাষা দেখুন মুখ্যমন্ত্রীর, বলছে মাদ্রাসার বাচ্চাদেরকে, ছাত্রদেরকে এজেন্ট বসাও, পাড়ার ঝগড়ুটে মেয়েদের এজেন্ট বসাও। আরে কোন পাড়ায় কোনো ঝগড়ুটে মেয়ে থাকে না, ঝগড়া আপনি করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। আপনি প্রধানমন্ত্রীকে সালা বলেন, কোন মেয়ে বলে না। মহুয়া মৈত্র বলছে টিকি রাখলে নাকি রাক্ষস। সুজাতা খাঁ বলছে তফসিলি জাতির লোকেরা নাকি ভিখারি। এখানে রাজবংশীরা আছেন, এসসিরা আছেন, এসটি আছেন, নমশূদ্র আছেন, আপনারা ভিখারি। একেবারে সুদে আসলে তুলতে হবে 22 তারিখে। রাজি তো? শুভেন্দু যদি পারে, সুভাষ সিংহ পারবে, করণ দিঘিও পারবে, ডালকলাও পারবে। এই লড়াইতে বাংলা জিতবে, ভারত মাতা জিতবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরে কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ভারত মাতা কি, ভারত মাতা কি। আসল পরিবর্তন আনবে কে? ডবল ইঞ্জিন সরকার গড়বে কে? তাই তো বলি এইবার দরকার কাটমানির সরকার, গোলাবাজের সরকার, সিন্ডিকেট রাজের সরকার, দোষণকারী সরকার। তাই তো বলি এইবার দরকার। জয় শ্রীরাম। চোপড়া বিধানসভার কেন্দ্রের জেলা পরিষদ থেকে জয়েন করছেন শ্রী গোপাল ভৌমিক, ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছেন। এর সঙ্গে রয়েছে আপনার সঞ্জয় মন্ডল। গোপাল ভৌমিক মাননীয় শুভেন্দু দার হাত থেকে গানটা তুলে দিচ্ছেন। রয়েছেন প্রদীপ সরকার, বসন্ত ঘোড়ামি। গোপাল ভৌমিকের নেতৃত্বে 30 জন ভারতীয় জনতা পার্টিতে আজকে প্রবেশ করলেন মাননীয় সুবন্ধ দার নেতৃত্বে। ধন্যবাদ।